এবার স্রোতের সামনে বিতস্তাকে ধুয়ে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থক যখন অবশেষে ডিনার টেবিলে বসে ডিনার করার জন্য রেস্টুরেন্টে, ঠিক সেই মুহূর্তে বিতস্তা আবারও ফোন করে যখন বারবার করে বিরক্ত করতে থাকে, এক পর্যায়ে বিরক্ত হয়ে বিতস্তার প্রতি সার্থক সেই ফোনটা রিসিভ করে স্রোতের সামনে বলতে থাকে যে আচ্ছা বিতস্তা, তুমি ঠিক চাওটা কি বলো তো? তোমার কি এমন হঠাৎ করে মনে পড়ে গেল যে যার ফলে করে তুমি আমাকে এতবার করে ফোন করে বিরক্ত করছো? তুমি ভুলে যাও না আমারও কিন্তু একটা পার্সোনাল লাইফ আছে। আমার পার্সোনাল লাইফে তুমি বারবার করে এরকম করে বিরক্ত করার চেষ্টা করলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বিতস্তা, তুমি কিন্তু আমার জীবনে একটা অতীত, এছাড়া কোনো কিছু নাই, এবং আমি সেই অতীতটাকে অনেক আগে চাপামাটি দিয়ে দিয়েছি। আমি রীতিমতো সেই অতীতটাকে ভুলে গিয়েছি। আমার আর তোমার সম্পর্কে এখন বিন্দুমাত্র কোনো কিছু জানা ইন্টারেস্ট নেই। তুমি সেটা বুঝতে পারছো না, তাহলে তুমি কেন বারবার করে আমাকে ফোন করে বিরক্ত করছো বলো তো? ঠিক সেই সময় যখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি বরঞ্চ বিতস্তার সঙ্গে কথা সেরে নিন, আমি বরঞ্চ একটু আসছি, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে তুমি আমার বর্তমান এবং তোমারও অধিকার আছে আমার সামনে বসে সকল কথা শোনা, কারণ বিতস্তা আমার জীবনে এক্সিস্ট করে না, এবং যে কিনা আমার জীবনে এক্সিস্টই করে না তার সম্পর্কে আমি কী ভাবি বা তাকে আমি ঠিক কী বলি না বলি সেই সম্পূর্ণ কথা তোমার জানার অধিকার আছে, এবং তুমি এখানে বসে সব কথা শুনবে। ঠিক সেই মুহূর্তে বিতস্তা বলতে থাকে যে তুমি কি সামনে কাউকে রেখেছো যে কিনা আমার কথাগুলো শুনছে? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আলবাদ, যাকে কিনা আমি সামনে বসিয়ে রেখেছি, যাকে কিনা আমি তোমার সকল কথা শোনাচ্ছি, সে আর কেউ না, আমার জীবনের একটা প্রধান অংশ, এবং সে আমার ওয়াইফ বিতস্তা। আমি এখন বিবাহিত একজন পুরুষ, তাই বিবাহিত পুরুষকে তুমি এরকম করে যদি বারবার করে রাতে দিনে 24 ঘন্টা এরকম করে ফোন করে বিরক্ত করতে থাকো, তাহলে নিশ্চয়ই সেটা ভালো দেখা যায় না। আর ভালো ঘরের মেয়ে যদি তুমি হয়ে থাকো, তাহলে ভালো ঘরের মেয়েরা কিন্তু এইসব কাজ একদমই করে না, সেটা নিশ্চয়ই তোমার জানার কথা। ঠিক সেই সময় বিতস্তা বলতে থাকে যে ভালোই তাহলে আছো তুমি তোমার সংসার জীবন নিয়ে, তোমার জীবন সঙ্গীকে নিয়ে, কিন্তু তার সত্ত্বেও তুমি কি একবারও আমার জন্য কিছুটা সময় বের করতে পারো না? তখন এই কথা শোনা মাত্রই বিতস্তার উপরে হঠাৎ করেই সার্থক চেউটে ওঠে এবং বলতে থাকে যে তুমি বুঝতে পারছো না যে তুমি এখন পরপুরুষের কাছে এরকম অন্যায় আবদারগুলো করতে পারো না? ঠিক সেই কথাটা শোনা মাত্রই স্রোত বলতে থাকে যে স্যার আবদারও তো ও তার কাছে করছে যার উপরে কিনা ওর অধিকার আছে, যার উপরে কিনা ও নির্দ্বিধায় অধিকার ফলাতে পারবে, অথচ আমি তো আপনার স্ত্রী হয়ে আপনার উপরে কোনো অধিকার ফলাতে পারি না। যে জোরটা আজকেও আপনার উপরে খাটাতে পারলো, সেই একই জোর কি কোনোদিন আমি আপনার উপরে খাটাতে পারবো? ঠিক সেই সময় স্রোতকে সার্থক বলতে থাকে যে তুমি চাইলেই খাটাতে পারো, কারণ সেই অধিকারটুকু তোমার আছে এবং আমি নিজে থেকে তোমাকে আজ থেকে দিলাম। তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি কথাটা বুঝতে পারলেন না, আসলে আপনি এক্ষুনি আমাকে যে অধিকারটা দেওয়ার কথা বলছেন না, সেই অধিকারটা আপনি রীতিমতো পিতস্তার উপরে ক্ষোভে পড়ে আপনি আমাকে দিচ্ছেন, এছাড়া কোনো কিছুই না, শুধুমাত্র পিতস্তাকে দেখানোর জন্য। তাই লোক দেখানো ভালোবাসা আপনি আমাকে দেবেন না, সেটা আমি রিসিভ করবো, সেটা কোনো মতেই হতে পারে না। অন্যদিকে সার্থক বলে থাকে আচ্ছা স্রোত তুমি কি চাও বলো তো? যেই কিনা আমি পিতস্তাকে ছেড়ে তোমাকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি, সেই মুহূর্তে তুমি এরকম করে বেগে বসছো কেন বলো তো? তখন স্রোত বলতে থাকে যে স্যার বেগে আমি এই কারণে বসছি, কারণ আপনি পিতস্তাকে দেখানোর জন্য যদি আমাকে আপনার কাছে টানার চেষ্টা করতে থাকেন, তাহলে সেটাকে আর যাই হোক না ভালোবাসা কোনো মতে বলা যায় না, কারণ আপনার মনে কোনো না কোনো জায়গায় অবশ্যই এখনও পিতস্তা আছে এবং সেটা সুস্পষ্ট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।